নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আপনাদের কাছে আজকে আমি এলাম একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে যে আমরা যে বাঙালি আমরা কিভাবে খাবার-দাবার খাবো? মানে কি নিয়মে খাবো? আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছেন যারা ব্রেকফাস্ট করেন দুপুর ১১টা-১২টার সময়, কারণ সকালবেলা পুজো করতে গিয়ে অনেকটা টাইম চলে যায় এবং তার লাঞ্চ হয় সন্ধ্যে ৬টায় এবং তিনি স্ন্যাকিং করেন বা টিফিন খান রাত্রি ৮:৩০-৯টায় এবং ডিনার করেন রাত্রি ১টা থেকে ২:৩০-র মধ্যে এবং তার রান্নাবান্না শুরু হয় বাড়িতে ১১টার পরে ইত্যাদি। আমি অনেক গল্প শুনি, আমি অবাক হই। যখন আমি তাদের জিজ্ঞেস করি যে, "আপনি যদি কাজ করতেন, মানে আপনার যদি অফিস থাকতো, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করতেন? আপনাদের সকাল ৮:৩০ থেকে ১০টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হতো। তাহলে আপনি সেটা কিভাবে করতেন?" তারা বলেন যে, "আমি তো কাজ করি না, সুতরাং এটা নিয়ে ভাবছি না, কিন্তু এটা আমার হয়ে যাচ্ছে।" এবং তারা লজ্জিত যে তারা এই খাবারের টাইমটা মেইনটেইন করতে পারেন না। এবং অনেকের অনেক ছুচি বাইকগ্রস্ততা থাকে, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, তার জন্য ধোয়া, মোছা এগুলো অনেকটা বেড়ে যাওয়ার জন্য তারা টাইম করতে পারেন না। এরকম অনেক পেশেন্টও আমার জীবনে আমি পেয়েছি। তো আমি আপনাদের ৯টা এরকম পয়েন্ট বলবো যে আমাদের খাবারের নিয়ম কিভাবে হবে। তার মধ্যে ১ম পয়েন্টটা হচ্ছে ধীরে, ধীরে খাবার খাওয়া। আমরা যারা কাজে ব্যস্ত থাকি, তাদের একটা টার্গেট থাকে যত কম সময়ে আমাদের খাবারের টাইমটাকে ম্যানেজ করে ফেলা যায়। তার জন্য আমরা সেরকম খাবার খাই, যে খাবারগুলো খেতে আমাদের কম সময় লাগে এবং জাস্ট ১ বার ২ বার খেয়ে আমরা মানে চিবিয়ে সেটাকে গিলে নিতে পারি। তার জন্য আমরা নরম খাবার-দাবার পছন্দ করি, যে খাবার-দাবারে রিফাইন্ড সুগার থাকার সম্ভাবনা বেশি। কারণ শাকসবজি, ফলমূল খেতে গেলে চিবিয়ে, চিবিয়ে খেতে হবে, তো এটা সময় লাগবে। বা রুটি খেতে গেলে সেটাকে চিবিয়ে খেতে হবে। অনেকে ওটস খান, এরা হেলদি, অল্প চিবিয়ে গিলে ফেলতে পারা যায়। ডালিয়া আছে, সেটা অল্প চিবিয়ে গিলে ফেলতে পারা যায়, সেটাও স্বাস্থ্যকর। কিন্তু আমরা সেই খাবারগুলো পছন্দ করি যে খাবারগুলো কম চিবাতে হয়। সেজন্য যারা কাজের মাঝখানে স্ন্যাকিং করেন তারা নুডলস বা আ বা কেক জাতীয় জিনিস এরকম খাবার খান যেগুলো চটজলদি গিলে ফেলতে পারা যায়। আমি বলি যে খাবারটা ধীরে, ধীরে খেতে হবে। খাবারটা ধীরে, ধীরে খেলে আপনার ব্রেন বুঝতে পারবে আপনার কতটা পেট ভরেছে, নাহলে ওভার ইটিং হবে। আপনি যদি গিলে, গিলে খাবার খান না চিবিয়ে। আমাদের পেট ভরেছে কিনা এই সিগন্যালটা ব্রেনে পৌঁছতে আমাদের সময় লাগে ২০ মিনিট। ফলে আমরা যদি খুব দ্রুত খাই, ১০ মিনিটে অনেকটা খাবার খেয়ে ফেলি, ব্রেন বুঝতে পারবে না। আমাদের মস্তিষ্ক বুঝতে পারবে না আপনার পেট কতটা ভরেছে। ফলে আপনার ওভার ইটিং হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে এবং ওভার ইটিং হয়ে গেলে যা, যা সমস্যা তৈরি হয়, আমাদের ওজন বেড়ে যাওয়া, আমাদের বেশি ক্যালোরি শরীরে ঢুকে গিয়ে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, আমাদের কোলেস্টেরল বেড়ে যাওয়ার মতো সমস্যা। এবং শুধু তাই না, ওভার ইটিং হলে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমসগুলো, অ্যাবডোমিনাল ব্লোটিং মানে পেট ফুলে যাওয়া, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হওয়া, ইনডাইজেশনের জন্য পেট খারাপ হওয়া, পেটে ব্যথা হওয়া, স্টমাক ডিস্টেনশনের জন্য এসব প্রবলেমগুলো হতে পারে। সুতরাং ধীরে, ধীরে খাওয়া একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্বাস্থ্যকর খাবার গ্রহণের ক্ষেত্রে। ২ নম্বর, খাবারের সময় মনোযোগ রাখুন। খাবারের সময় কি মনোযোগ রাখবেন? যে আপনি কি খাবার খাচ্ছেন। আমাদের গন্ধ, আমাদের স্পর্শ, আমাদের দৃষ্টি খাবার হজমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু। আপনি মোবাইল ফোন দেখতে, দেখতে একটার পর একটা জিনিস খাচ্ছেন, তাতে আপনার ওভার ইটিং হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার খাবার চিবিয়ে খাবার ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে। অনেকে টিভি দেখতে, দেখতে খান। তিনি জানেন না কি খাবার খেলেন, সেই খাবারের টেস্ট কি। অনেকে বলেন, "আমার ছেলে-মেয়ে তো খাবারের টেস্ট পায় না। সবজি দিলে খেতে চায় না।" সে কি সত্যিকারের স্বাস্থ্যকর উপায়ে খাবার খাচ্ছে? বা সেটা কি ছোটবেলা থেকে সেটা খেয়েছে? নাকি সে মোবাইল ফোন দেখতে, দেখতে খাবার খাওয়া অভ্যেস করেছে? নাকি টিভি দেখতে, দেখতে খাবার খাওয়া অভ্যেস করেছে? বা অন্য কোনো প্লেফুল এক্টিভিটিস গুলো যেগুলো আছে বা প্লে এক্টিভিটিস গুলো আছে, সেগুলো খেতে, খেতে সে খাবার খেতে শিখেছে। অনেকে দৌড়াদৌড়ি করে খাবার খায় বাড়িতে। মানে সে দৌড়াচ্ছে, থালা হাতে নিয়ে মাও তার পিছনে দৌড়াচ্ছেন এবং তাকে খাবার খাচ্ছে। সেই বাচ্চা খাবার কি খাচ্ছে তা জানে না। সে জানে ওই সময়টা একটা খেলার সময়, যে সময় মা আমার পিছনে দৌড়ায়, আমিও দৌড়াই এবং একটা খাবারের মতো জিনিস আমার মুখে আসে, আমি চিবিয়ে গিলে নিই। বাচ্চার খাবারের অভ্যাস তৈরি হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে আপনাকে খাবারের দিকে তাকিয়ে খেতে হবে, কি খাচ্ছেন সেটা জানা। দরকার পড়লে স্পর্শ করে খাবার খান। এই উষ্ণতা, এই গন্ধ, এই দৃষ্টি আপনার খাবার হজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে আপনি সেটাকে জৈবিক উপায়ে খাচ্ছেন কিনা। ৩ নম্বর, নির্দিষ্ট সময় মেনে খাবার খান। আপনি
পেট ভরে ব্রেকফাস্ট খেয়ে গেলেন, অফিসে গিয়ে দেখলেন কারো একটা জন্মদিন, সে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছে, আপনাকে অফার করলো, আপনিও সেই সব খাবারটা খেয়ে নিলেন। তারপরে কারো একটা বাচ্চার বাড়িতে জন্মদিন, সে কেক কাটা হচ্ছে তার অফিসে, সেই কেকটাও খাচ্ছেন। বিকেলবেলা মনে হলো অনেকটা খাবার খেলাম, তারপরে আপনি কোল্ড ড্রিঙ্ক খেলেন। তারপরে মনে হলো এই তো সন্ধ্যে ৬টা হয়ে গেছে, অন্য দিনের মতো আজকেও আমার খাবার টাইম হয়ে গেল। তারপর একটা নিজে থেকে কিছু খাবার কিনে খেলেন। এই যে একটার পর একটা খাবার শরীরের মধ্যে ঢুকছে, তার কোনো ক্যালোরি ক্যালকুলেশন নেই, এবং আপনি ইচ্ছে করে বা আপনার খেয়ালের বাইরে থেকে সেই জিনিসটা আপনি নজর দিচ্ছেন না, এবং আপনার শরীরের মধ্যে অতিরিক্ত খাবার ঢুকছে, সেটা আপনার শরীরের একটা পীড়ার কারণ হতে পারে। আপনার শরীর খারাপ হতে পারে, আপনার অধিক খাদ্য গ্রহণ, অধিক ক্যালোরি গ্রহণের জন্য আপনার ওজন বাড়তে পারে, এবং আপনার যে ক্রনিক অসুখগুলো আছে, ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের অসুখ এবং কিডনির সমস্যা, সেগুলো বেড়ে যেতে পারে। ৪ নম্বর, প্লেটের ভারসাম্য বজায় রাখা। আপনি খাবার ক্ষেত্রে চেষ্টা করবেন খাবারের মধ্যে যাতে কার্বোহাইড্রেটটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। আপনি যদি টোটাল ক্যালোরির 50%, আমি একটা আন্দাজে একটা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসেব দিয়ে বলছি, যদি 50-60% আপনার কার্বোহাইড্রেট থাকে, মোস্ট অফ দেম কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকলে ভালো, যেটা আপনার সুগার স্পাইক করাবে। এবং এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে যে প্রিবায়োটিক থাকে, যে ফাইবার থাকে, অনেক সময় সেগুলো আমাদের পেটের হেলথ ভালো রাখতে সাহায্য করে, এবং গ্লুকোজ স্পাইক হতে বাধা দেয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। ফলে দেখা যায় আপনার মেটাবলিক হেলথ অনেকটা ভালো থাকে। তারপর আপনি প্রোটিন রাখলেন, কিছুটা ফ্যাট রাখলেন। ব্যালেন্স খাবার আমরা খেতে বলি, যে খাবার প্রোটিন, ফ্যাট, আপনার কার্বোহাইড্রেট সবই থাকবে, তার মধ্যে ফাইবার থাকবে, ভিটামিন, মিনারেলস থাকবে, এটাই তো ব্যালেন্স ডায়েট। এবং সারাদিনে আপনি কতটাই ব্যালেন্স ডায়েটটা মেনটেন করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সারাদিনে একটা মিষ্টি খেলেন কি না সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনার মোস্ট অফ দ্য ক্যালোরি গুড সোর্স থেকে আসছে কিনা এটা ইম্পর্টেন্ট। অনেকে বলেন যে ডাক্তারবাবু আমি না মিষ্টি খেয়ে ফেলেছি। খেয়েছেন, বেশ করেছেন, বাঙালি হয়েছেন, মিষ্টি খাবেন না কেন? কিন্তু মিষ্টিটা যে পরিমাণে কম খাচ্ছেন সেটা খেয়াল রাখতে হবে, এবং আপনার দৈনন্দিন খাবারের যে উৎস সেটা ঠিক থাকতে হবে। আপনার তো দিনে ৪ বেলা ভাত খেলে শরীর ভালো থাকবে না, অথবা আপনি সকালবেলা চিনি দিয়ে চা খাচ্ছেন, শরবত খাচ্ছেন, কেক খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, এইসব জাঙ্ক ফুডের দিকে আপনি বেশি ইনক্লাইন্ড, বা দিনের মধ্যে ৮টা বিস্কিট খেয়ে নিচ্ছেন, তাহলে আপনার শরীর খারাপ করবে। আপনার তা ফাইবার না থাকলে আপনার কনস্টিপেশন হবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে, শরীরে ওজন বেড়ে যাবে, আপনার পেটের অসুখ তৈরি করবে। আপনার দেখা যায় যারা ফাইবার খায় না বা ফাইবার জাতীয় খাবার খায় না, তাদের কিন্তু আইবিএস বা ইরিটেবল বাউল জাতীয় এইসব প্রবলেমগুলো অনেক বেশি। এই ফাইবারগুলো কিসে কিসে থাকে? শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ, ডাল জাতীয় খাবার এবং বিনস জাতীয় খাবার, এই ৬টা জায়গাতে ফাইবার থাকে। শুধু এই ফাইবারগুলো তো আপনাকে রেগুলার খাবারের মধ্যে রাখতে হবে, তবেই তো আপনার শরীর সুস্থ থাকবে। ৫ নম্বর, অতিরিক্ত তেল এবং ভাজাভুজি বন্ধ করা। বাড়িতে একটু শাক ভাজা, একটু ঢ্যাঁড়স ভাজা খেলেন, সেটা তো ঠিক আছে, বাঙালি হিসাবে সেটুকু পাতে কি রাখতে পারবেন না? কিন্তু ডিপ ফ্রাইড খাবার, যেমন চপ জাতীয়, কাটলেট জাতীয় জিনিস রোজ খাচ্ছেন, বা যে খাবারের তেল বেশি আছে, মাংস রান্না হয়েছে এমন যার উপরে, পাত্রের ওপরে প্রায় ২ ইঞ্চি তেল ভাসছে, এই জিনিসগুলো আমাদের শরীরে খারাপ। আমাদের স্যাচুরেটেড ফ্যাট যত শরীরে ঢুকবে, এলডিএল ব্যাড কোলেস্টেরল ততটা বাড়বে, ট্রাইগ্লিসারাইড ততটা বাড়বে, কার্ডিওভাস্কুলার হেলথ ততটা খারাপ হবে। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ভাজাভুজি খাবার যাতে কম খাই আমরা। খাবেন না সেটা কিন্তু একবারও বলছি না, যাতে কম খান। তেল যাতে যতটা কম ইউজ করা যায়, আমি বলি মাথা পিছু ৬০০ থেকে ৭০০ মিলিলিটার তেল ব্যবহার করে, এবং যাদের স্মোক পয়েন্ট খুব বেশি সেই সব তেল ব্যবহার করে। সেটা সর্ষের তেল হলে খুব ভালো, অলিভ অয়েল হতে পারে, কিন্তু রিফাইন্ড অয়েলের ক্ষেত্রে আমি বলি একটু অ্যাভয়েড করতে। অনেকে লুচি বা পরোটা এগুলো বাড়িতে তৈরি করতে গিয়ে রিফাইন্ড অয়েল ব্যবহার করেন, কারণ তাতে গন্ধটা ভালো হয় খাবারের, তেলের গন্ধটা আসে না, কিন্তু সেটা খুব স্বাস্থ্যকর নয়। কিন্তু সে মাসে ১ দিন আপনি খেতেই পারেন, কিন্তু রেগুলার ফুড হ্যাবিটটা আপনার স্বাস্থ্যকর হতে হবে। ৬ নম্বর, রাতের খাবার হালকা রাখুন। রাতের খাবার হালকা রাখুন মানে ওজনটা হালকা না, মানে কম পরিমাণে খান। রাতের খাবার যত কম পরিমাণে খাবেন, পেট যত খালি থাকবে, আপনার পেট আই-ঢাই করবে কম, মানে অ্যাবডোমিনাল ব্লোটিং হবে কম, ঘুম আসতে সুবিধা হবে। খাবার যখন খাচ্ছেন, রাত্রের খাবারটা খাবার অন্তত ৪০ মিনিট পরে জলপান করুন, তারও অন্তত ১ ঘন্টা পরে ঘুমান। সেজন্য খাবারটা একটু এগিয়ে আনার চেষ্টা করুন যদি সময় এবং সুযোগ থাকে। অনেকে রাত্রিবেলা অনেক রাত্রে ফেরেন, যে ১০:৩০টায় ফিরলেন, তার তো খিদে পেয়ে যাচ্ছে, তিনি খেতে বাধ্য হবেন, এবং তারপরেই সঙ্গে সঙ্গে না ঘুমিয়ে একটু পায়চারি করে নেওয়া, যাতে খাবারটা একটু নিচের দিকে গ্র্যাভিটির জন্য নেমে যায়, তারপরে ঘুমোতে যান, তাতে ঘুমটা আপনার ভালো হবে। ৭ নম্বর, খেতে খেতে জলপান করবেন না। কিন্তু যাদের ওজন বেশি এবং খাবার ক্ষেত্রে
নিয়ন্ত্রণ থাকে না, অনেকটা খাবার খেয়ে ফেলেন, তারা খাবার খেতে বসার আগে 2 গ্লাস থেকে 2.5 গ্লাস জল পান করে নিন, তাহলে পেটটা ভরে যাবে, তাহলে যথেষ্ট খাবার আপনি খেতে পারবেন না। এটা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। কিন্তু খাবার খেতে, খেতে প্রচুর জল পান করবেন না, তাতে পেটটা ফুলে যায়। গলা শুকিয়ে গেলে, মুখ শুকিয়ে গেলে একটু জল পান করতে পারেন, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে, এবং খাবার খাওয়ার 40 থেকে 45 মিনিট পরে জল পান করুন। সেটাতে আপনারা অনেক ভালোভাবে খাবারটাকে হজম করতে পারবেন এবং আপনার পেটের ব্লোটিং হবে না। 8 নম্বর, মিষ্টি জাতীয় খাবার নিয়ন্ত্রণে রাখুন। বন্ধ করতে বলিনি। মিষ্টি জাতীয় খাবার নিয়ন্ত্রণে রাখলে দেখা যায় সুগার লেভেল কম থাকে, যাদের ডায়াবেটিস আছে তাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা কম। মিষ্টি জাতীয় খাবার শরীরে ওজন বাড়ায়, সেটা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে মিষ্টি একটা নির্দিষ্ট দিন সপ্তাহে ঠিক করে নিন বা 2টো দিন ঠিক করে নিন, যখন এই 2টো দিন খেলেন। কিন্তু রেগুলার মিষ্টি খাবেন না। মিষ্টি খেলে শরীরে ওজন বেড়ে যায়। ওজন বেড়ে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, হার্টের অসুখ বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, কিডনির অসুখও বেড়ে যায়। সুতরাং ওজন নিয়ন্ত্রণ আমাদের করতে হবে। 9 নম্বর হচ্ছে খাবার খাওয়ার ক্ষেত্রে পেট 80% ভর্তি রাখুন। তার বেশি খাবেন না। এবার কি করে বুঝবেন আমার পেট 80% ভরলো কিনা? এটা পুরোটাই আন্দাজে। আপনার একটা আন্দাজ তৈরি হয়েছে এতদিন ধরে খাবার খেয়ে, যে এতটা খাবার খেলে আমার পেট পুরোপুরি ভরে যায়। আপনি চেষ্টা করুন তার 75% খেতে। তাহলে আপনার পেট 80% ভরবে। কারণ কিছুটা জল পান করতে হয় বা কিছুটা একটা আন্দাজের ভুল হতে পারে। তাতে আপনার পেটের যে ব্লোটিং, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স এগুলো সব কমে যাবে। তাতে অনেকটা ভালো থাকতে পারবেন, এবং সবচেয়ে ভালো হয় যদি খাবার পরে একটু হেঁটে নেন। আমরা যদি খাবার ক্ষেত্রে এই 9টা পয়েন্ট মনে রাখতে পারি এবং যেটা অভ্যেসের পর্যায়ে নিয়ে যেতে পারি, এবং সেটা এক নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে যদি আমরা এই খাবার এই নিয়মগুলো মানতে পারি, তাহলে আমাদের মেটাবলিক হেলথ ভালো থাকবে এবং যে ক্রনিক অসুখগুলো আছে সেগুলো অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ হবে। আপনারা এরকম আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমার ভিডিও খাবার নিয়ে, অসুখ নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে আমরা কথা বলি বিভিন্ন সময়। সেই ভিডিওগুলো পাবেন, এবং সম্প্রতি আমরা পডকাস্টও শুরু করেছি। আপনারা যদি কোনো ব্যাপারে জানতে চান, আপনারা আমাদের জানাবেন এবং সেই ব্যাপারে বা সেই বিষয়ে আমরা পডকাস্টে আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।